জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আমি যে অগ্ন্যুৎপাত এবং আগ্নেয়গিরি এই চ্যাপ্টারটি শুরু করেছিলাম তোমাদের চ্যাপ্টার ভিত্তিক আলোচনার জন্য, সেই আলোচনায় আমি প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে কিছু বিষয় এই আগ্নেয়গিরি এবং অগ্ন্যুৎপাত সম্পর্কে আলোচনা করেছি। সেগুলো তোমরা ভিডিওতে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। আমি যেহেতু শুরু করেছিলাম আগ্নেয়গিরি চ্যাপ্টারটাকে পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ এই অগ্ন্যুৎপাত চ্যাপ্টারে মধ্যে তোমাদের ক্লাস 11-এ যে সমস্ত বিষয় আছে এবং তার সঙ্গে পিজিটি এবং টিজিটি শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে যে সিলেবাসের মধ্যে যে অংশটুকু আছে, সে অংশটুকু পুরোটাই আমি এই ভিডিওর মাধ্যমে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা অংশভিত্তিক আলোচনা করছি। গত ভিডিওতে আমি দুটো অংশ নিয়ে আলোচনা করে দিয়েছি, ভিডিও 1 এবং ভিডিও 2। আজকে আমি আলোচনা করব ভিডিও 3। এখানে আলোচনায় থাকবে আগ্নেয়গিরি যে আমরা দেখেছি, অর্থাৎ আগ্নেয়গিরি সম্পর্কে আমরা যে পড়াশুনো করেছি, সে আগ্নেয়গিরি কত ধরনের হয়ে থাকে। চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল টপিকে। আজকে আমাদের মূল টপিক হচ্ছে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ। চলো এখন দেখি কত রকমের আগ্নেয়গিরি আছে। দেখো, আগ্নেয়গিরি আমি এখানে শ্রেণীবিভাগ করেছি। প্রথমে উপরে হেডিংয়ে দেওয়া আছে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ, অর্থাৎ যে ভলক্যানোসগুলো আছে তাদের শ্রেণীবিভাগটা কত রকমের। আমি এখানে শ্রেণীবিভাগ করেছি, দেখো 5 রকমের শ্রেণীবিভাগ করেছি। 5 রকমের কি? অগ্ন্যুৎপাতের ধারাবাহিকতা অনুযায়ী শ্রেণীবিভাগ করেছি, অর্থাৎ অগ্ন্যুৎপাত কীরকমভাবে হয় তার ভিত্তিতে শ্রেণীবিভাগ করেছি। 2 নাম্বার, উৎপত্তি ও গঠন অনুসারে শ্রেণীবিভাগ। 3 নাম্বার, আকৃতি ও গঠন অনুসারে এই আগ্নেয়গিরিগুলোর আকৃতি কীরকম তার ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হয়েছে। 4 নাম্বার, অগ্ন্যুৎপাতের প্রকৃতি ও এটা বিভদ্রতা লেখা আছে, এটা তীব্রতা হবে, তীব্রতা অনুসারে শ্রেণীবিভাগ। আর 5 নাম্বারে করা হচ্ছে নির্গত গ্যাস ও বাষ্পের প্রকৃতি অনুসারে, বাষ্পের প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ করা হয়েছে। এই প্রথম 5 শ্রেণীতে আমরা প্রথম আগ্নেয়গিরিগুলোকে শ্রেণীবিভাগ করেছি। এবার প্রত্যেকটি ভাগের আমরা আলাদা আলাদা শ্রেণীবিভাগ আমরা দেখব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব কম বেশি, ভিডিওটাকে খুব বড় না বাড়িয়ে। প্রথমে দেখো, অগ্ন্যুৎপাতের ধারাবাহিকতা অনুযায়ী শ্রেণীবিভাগ করেছি কি 3 রকমের। একটা হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি, একটা সুপ্ত এবং একটা মৃত আগ্নেয়গিরি। আবার এই জীবন্ত আগ্নেয়গিরিকে আবার 2 রকম ভাবে ভাগ করা হয়েছে, সবিরাম এবং অবিরাম। আবার উৎপত্তি ও গঠন অনুসারে 2 রকম ভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিঃসারী, একটা হচ্ছে উদ্বেধী। আকৃতি ও গঠন অনুসারে আমরা শ্রেণীবিভাগ দেখছি শঙ্কু বা মোচা আকৃতি, গম্বুজ আকৃতি, মিশ্র শঙ্কু আকৃতি, বিস্ফোরক জ্বালামুখ বিশিষ্ট, প্লাগডোম ও থলোয়েড, সিল্ট আগ্নেয়গিরি এবং হর্নিটো। এগুলো আমরা পরে আলোচনা করব, প্রত্যেকটাই আসছি। 4 নাম্বার, অগ্ন্যুৎপাতের প্রকৃতি ও তীব্রতা অনুসারে অগ্ন্যুৎপাত কত জোরে হয় এবং কি রকম তার প্রকৃতি তার ভিত্তিতে এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত আর একটা হচ্ছে বিদার অগ্ন্যুৎপাত। এই যে কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত, একে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অবাধ, একটা বিস্ফোরণ আর একটা মিশ্র। এবার অবাধ লাভা অংশে থাকছে হাওয়াই ধরন, আইসল্যান্ড ধরন, এগুলো। বিস্ফোরণের ক্ষেত্রে আছে পিলিও, ক্রাকাতোয়া, এগুলো। মিশ্র আগ্নেয়গিরিতে আমরা দেখতে পাচ্ছি যে এতনা, ভিসুভিয়াস, স্ট্রোম্বলি, ভলকানো, প্লিনিও, এই ধরনের আগ্নেয়গিরিগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার 5 নাম্বারে নির্গত গ্যাস ও বাষ্পের প্রকৃতি অনুসারে, অর্থাৎ গ্যাস যে আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসছে তার ভিত্তিতে আমরা ভাগ করছি 4টে, ফিউমারোল, সালফাট্রা, মফেতিস ও স্যাফিয়নি। এই ভাগে আমরা ভাগ করলাম। এবার আমরা এই 5টা ভাগ, মূল যে 5টা ভাগ,
এই মূল 5টা ভাগকে আমরা আরো ভালোভাবে আলোচনা করার জন্য আরো এগিয়ে যাব চিত্রসহ আলোচনা করার জন্য। আমরা প্রথমেই আসব। প্রথমে আছে অগ্ন্যুৎগমের ধারাবাহিকতা অনুযায়ী শ্রেণীভাগ। দেখো, অগ্ন্যুৎগমের ধারাবাহিকতা অনুযায়ী শ্রেণীভাগ আমরা প্রথমে বলেছি 3 রকম ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সুপ্ত, একটা হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি, একটা সুপ্ত আগ্নেয়গিরি এবং একটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। প্রথমে আমরা জানবো জীবন্ত আগ্নেয়গিরি কোনগুলো। আমাদের এবার এগুলো জানতে হবে, অর্থাৎ সংজ্ঞাগুলোকে বুঝতে হবে। জীবন্ত আগ্নেয়গিরি অর্থাৎ যে আগ্নেয়গিরিগুলো থেকে অগ্ন্যুৎগম হচ্ছে, সেটা ধীরে হতে পারে, জোরে হতে পারে, থেমে থেমে হতে পারে, অবিরামও হতে পারে। এটা হলো জীবন্ত আগ্নেয়গিরি, অর্থাৎ এটা আগ্নেয়গিরি চলছে, কন্টিনিউয়াস হচ্ছে। এবার আমরা আসি সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি, সুপ্ত কথার অর্থ হচ্ছে ঘুমানো। ঘুমানো অর্থে অর্থাৎ যে সমস্ত আগ্নেয়গিরিগুলো একবার অগ্ন্যুৎগম হয়েছে এবং একটা বিশাল সময়ের গ্যাপ নিয়ে আবার কোনো এক সময় অগ্ন্যুৎগ্রহণ হয়েছে, তাহলে সেটাকে বলা হচ্ছে সুপ্ত, অর্থাৎ সে ঘুমিয়ে আছে কিন্তু মরেনি এবং অবিরামও নয়, অর্থাৎ কন্টিনিউয়াসও হচ্ছে না। এই ধরনের আগ্নেয়গিরিগুলোকে বলা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। এই ধরনের আগ্নেয়গিরি আমরা দেখতে পাই জাপানের মাউন্ট ফুজিয়ামা দ্বীপে। এই ফুজিয়ামা যে আগ্নেয়গিরিটা, সেটা কিন্তু সুপ্ত আগ্নেয়গিরি। এবার মৃত আগ্নেয়গিরিতে আমরা আসি। মৃত অর্থাৎ ডেথ, তার সে আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ যে সমস্ত আগ্নেয়গিরিগুলো একবার অগ্ন্যুৎগম হয়েছে পূর্বে, কিন্তু এখন আর কোনো দেখাই যায় না অগ্ন্যুৎগম, অর্থাৎ একবারই হয়েছে এবং তারপরে আর অগ্ন্যুৎগ্রহণ দেখা যায় না, সেই সমস্ত আগ্নেয়গিরিগুলোকে বলা হয় মৃত আগ্নেয়গিরি। এরকম একটা উদাহরণ আছে মায়ানমারের মাউন্ট পোপো। মায়ানমারের মাউন্ট পোপো হলো এই ধরনের আগ্নেয়গিরি। এই সুপ্ত এবং মৃত হলো। এবার চলে আসি আমরা প্রথম যে আগ্নেয়গিরি, জীবন্ত আগ্নেয়গিরি। এটাকে আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সবিরাম আগ্নেয়গিরি আর একটা হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি। সবিরাম আগ্নেয়গিরিটা হলো যে সমস্ত আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎগম হওয়ার কিছুক্ষণ বা কিছু ঘন্টা টাইম বিরাম নেই এবং তারপর আবার অগ্ন্যুৎগম হয়ে থাকে, অর্থাৎ একটা বিরামের সঙ্গে যে অগ্ন্যুৎগম ঘটে থাকে, অর্থাৎ অগ্ন্যুৎগম হলো, আবার কিছুটা থামলো, আবার অগ্ন্যুৎগম হলো। এই ধরনের অগ্ন্যুৎগম বা আগ্নেয়গিরিগুলিকে বলা হয় সবিরাম আগ্নেয়গিরি। সবিরাম আগ্নেয়গিরি, কিন্তু এরা জীবন্ত আগ্নেয়গিরি। আর অবিরাম আগ্নেয়গিরি, সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ হলো ইতালির স্ট্রোম্বলি। আর অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ বা অবিরাম আগ্নেয়গিরিটা কি? অবিরাম আগ্নেয়গিরি হলো যে সমস্ত আগ্নেয়গিরিগুলো কোনো বিরাম নেই, কন্টিনিউয়াস অগ্ন্যুৎগ্রহণ হচ্ছে, অর্থাৎ ম্যাগমা বেরিয়ে আসছে, ভূগর্ভ থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে কন্টিনিউয়াস, একদম শুরু থেকে, যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে বেরিয়ে আসছে। এই ধরনের আগ্নেয়গিরিগুলোকে বলা হয় অবিরাম আগ্নেয়গিরি, কোনো বিরাম নেই। যেমন হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, এই ধরনের আগ্নেয়গিরি। তাহলে প্রথম অগ্ন্যুৎগমের ধারাবাহিকতা অনুযায়ী যে শ্রেণীবিভাগগুলো আমরা দেখলাম, সেগুলো আশা করি বুঝতে পেরেছি। এবার চলে যাব দ্বিতীয় শ্রেণীবিভাগে। দ্বিতীয় শ্রেণীবিভাগ যেটা করা হয়েছে সেটা হচ্ছে নিঃসারী আর উদ্বেধী। নিঃসারী কথার অর্থটা হচ্ছে নিঃসারী যেটা নিঃসরণ হয়েছে, নিঃসারী অর্থাৎ যেটা নিঃসরণ হয়েছে। আমি এখানে একটা ছবি দেখাচ্ছি, দেখো, ছবিটা দেখে বুঝতে পারবে এটা ম্যাগমা আছে, ম্যাগমা চেম্বার। আমরা আগেই এই অংশগুলোকে দেখেছি, ভিডিওতে দেখে নেবে যে আগ্নেয়গিরির কোন অংশগুলোকে কি বলা হয়। এই যে এই ম্যাগমা চেম্বার থেকে যখন ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে তখন সেই ধরনের আগ্নেয়গিরিগুলোকে বলা হবে নিঃসারী আগ্নেয়গিরি। আবার কিছু কিছু আগ্নেয়গিরি দেখা যাবে এটা বাইরে বেরিয়ে আসতে পারছে না, যে এই ভূ অভ্যন্তরের মধ্যে কোথাও সঞ্চয় হয়ে যাচ্ছে। এই লাভা বাইরে বেরিয়ে আসতে না পেরে এই ভূগর্ভের বা ভূ অভ্যন্তরের মধ্যে সঞ্চয় হয়ে যাচ্ছে, সেটা কিন্তু হবে
উদ্বেধী আগ্নেয়গিরি। এইটা হচ্ছে উদ্বেধী আগ্নেয়গিরি। আর এই যে ম্যাগমা বেরিয়ে এলো বাইরে বেরিয়ে এলো, এটা হচ্ছে নিঃসারী আগ্নেয়গিরি। আশা করি বোঝা গেছে উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ। এবার চলে আসবো আমরা 3 নাম্বারে। 3 নাম্বারে আছে আকৃতি ও গঠন অনুসারে শ্রেণীবিভাগ। দেখো, আকৃতি ও গঠন অনুসারে শ্রেণীবিভাগ। আকৃতি ও গঠন অনুসারে অর্থাৎ আগ্নেয়গিরিগুলোর কিরকম আকৃতি এবং গঠনটা কিরকম তার ভিত্তিতে এই শ্রেণীবিভাগ করা হচ্ছে। প্রথম যেটা হচ্ছে সেটা হলো শঙ্কু বা মোচা আকৃতি। শঙ্কু কিরকম? শঙ্কু শঙ্কু এরকম ধরনের। এই ধরনের যে আগ্নেয়গিরিগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে শঙ্কু ও মোচা আকৃতি আগ্নেয়গিরি। কি আছে? হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। হাওয়াই দ্বীপের মৌনা লোয়া হচ্ছে শঙ্কু বা মোচা আকৃতির আগ্নেয়গিরি। এর উচ্চতা হচ্ছে 4169 মিটার উচ্চতা। এবার চলে আসবো আমরা গম্বুজ আকৃতি। গম্বুজ আকৃতি দেখো, ছবিটা এখানে আছে গম্বুজের মতো, এখানে শঙ্কুর আকৃতির ছবি আছে। তাহলে গম্বুজ আকৃতি হচ্ছে এই রকম ধরনের, অর্থাৎ কোণ থাকবে না। এই ধরনের যে আগ্নেয়গিরিগুলো আমরা দেখতে পাবো সেগুলো হবে গম্বুজ আকৃতি। এখানে ছবি দেওয়া আছে মাউন্ট পিলি এর উদাহরণ। মাউন্ট পিলি আগ্নেয়গিরি গম্বুজ আকৃতি আগ্নেয়গিরির উদাহরণ। এবার আমরা দেখব মিশ্র শঙ্কু আকৃতি। মিশ্র শঙ্কু, এই যে একটা শঙ্কু আছে, আরো শঙ্কু যখন এর সঙ্গে থাকবে তখন সেটা হবে মিশ্র শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি। আশা করি বোঝাতে পেরেছি। এবার আসি বিস্ফোরক জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয়গিরি। বিস্ফোরণ জ্বালামুখ বিশিষ্ট মানে অর্থাৎ যে আগ্নেয়গিরিগুলোর এই জ্বালামুখটা বিস্ফোরণের ফলে উড়ে গেছে, অর্থাৎ বিস্ফোরণের ফলে এই অংশটুকু বিস্ফোরণের ফলে এই অংশটুকু একদম বিস্ফোরণের জন্য উড়ে গেছে, সেই ধরনের যে জ্বালামুখগুলো তৈরি হচ্ছে সেই ধরনের যে আগ্নেয়গিরিগুলো আছে সেগুলো হচ্ছে বিস্ফোরণ জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয়গিরি। যেমন ইন্দোনেশিয়ার কাকাতোয়া আগ্নেয়গিরিটা ঠিক এইরকম কোণ বিশিষ্ট হয়নি, অর্থাৎ এই অংশটা উড়ে গেছে একদম। এবার যে পরবর্তী যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আগ্নেয়গিরির ফলে গঠিত একরকম ভূমিরূপ ধরনের, যেমন প্লাগডম বা থলোয়েড। এটা কিন্তু অতি সান্দ্র রায়োলাইট লাভা যখন একটা গম্বুজের মতো জমা হয় তখন সেটাকে বলছে থলোয়েড। এবার এখানে আমরা যেগুলো দেখছি সেগুলো কিন্তু একরকম ভূমিরূপ। এগুলো কিন্তু আমরা ভূমিরূপ আলোচনার ক্ষেত্রে অর্থাৎ আগ্নেয়গিরির ভূমিরূপ আলোচনার ক্ষেত্রে আলোচনা করব। এই যে প্লাগড থলোয়েড, সিল্ট আগ্নেয়গিরি এবং হর্নিটো, এগুলো আগ্নেয়গিরির আকৃতি অনুসারে শ্রেণীবিভাগ হলেও এগুলো কিন্তু আগ্নেয়গিরির এক ধরনের ভূমিরূপ। আমরা এগুলো ভূমিরূপ আলোচনার ক্ষেত্রে আগ্নেয়গিরির ভূমিরূপ আলোচনার ক্ষেত্রে সেখানে ভালো করে আলোচনা করে দেব। এবার চলে আসি আমরা 4 নাম্বারে। 4 নাম্বারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা হচ্ছে অগ্ন্যুৎপাতের প্রকৃতি ও তীব্রতা অনুসারে শ্রেণীবিভাগ। অগ্ন্যুৎপাতের প্রকৃতি ও তীব্রতা অনুসারে শ্রেণীবিভাগ কি আছে? এটাকে প্রথমত দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত আর একটা হচ্ছে বিদার অগ্ন্যুৎপাত। কেন্দ্রীয় অগ্ন্যুৎপাতকে আবার ভাগ করা হয়েছে 3টি ভাগে। কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত আগে কি সেটা আমি বলবো এবং বিদার অগ্ন্যুৎপাত কি সেটা আমি বলবো। কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত হলো যখন একটা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হওয়ার সময় যে সমস্ত লাভা বাইরে বেরিয়ে আসছে সেই লাভাগুলি যখন একদম মূল যে নল সেই নলের মাধ্যমে একদম ম্যাগমা চেম্বার থেকে বেরিয়ে আসবে একদম উপরে সোজা। অর্থাৎ ছবিটা যদি এখানে আমি দেখাই তাহলে ছবিটা হচ্ছে, আমি আগের পেজে ছবিটা থেকে দেখাচ্ছি, এই যে এইটা যেটা বেরিয়ে আসছে এইটা হচ্ছে, এই যে বেরিয়ে আসছে এটা হচ্ছে
কেন্দ্রীয় অগ্নুদ্গম বা কেন্দ্রীয় অগ্নুৎপাত, অর্থাৎ মূল ম্যাগমা চেম্বার থেকে একদম সোজা বেরিয়ে আসছে বিস্ফোরণ সমেত, সেইগুলো হচ্ছে কেন্দ্রীয় অগ্নুদ্গম। আর বিদার অগ্নুদ্গম হচ্ছে যে সমস্ত অগ্নুদ্গমগুলো কেন্দ্রীয় নয়, অর্থাৎ বিস্ফোরণের সঙ্গে বেরিয়ে আসে না বা কোনো রকম কোনো একটা ফাটলের মাধ্যমে বেরিয়ে আসে। এটা পড়ে। কেন্দ্রীয় অগ্নুদ্গম আবার ৩ রকম ভাগে বিভক্ত। একটা হচ্ছে অবাধ লাভা, একটা হচ্ছে বিস্ফোরণ, একটা হচ্ছে মিশ্র। এবার অবাধ লাভা অর্থাৎ অবাধভাবে লাভা বেরিয়ে আসে, সেটাকে বলা হচ্ছে অবাধ লাভা। কি কি আছে? হাওয়াই ধরন আছে আর আইসল্যান্ড ধরন। হাওয়াই ধরন বলতে হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, অর্থাৎ হাওয়াই দ্বীপের যে সমস্ত আগ্নেয়গিরি আছে, বিশেষত মৌনা লোয়া আগ্নেয়গিরি, সেই আগ্নেয়গিরিকে বলা হচ্ছে হাওয়াই ধরন। এখানে দেখো ছবিটা দেখো, হাওয়াই ধরনের ছবি কীরকম আছে। এই যে অগ্নুদ্গম হচ্ছে এই খাঁজ কাটা অংশের মাধ্যমে, এই যে খাঁজ খাঁজ অংশ এরকম ধরনের দেখতে, অনেকটাই এরকম ধরনের আগ্নেয়গিরিটা। এবার চলে আসি আমরা আইসল্যান্ড ধরন। আইসল্যান্ড দ্বীপে যে সমস্ত আগ্নেয়গিরিগুলো আমরা দেখি, অর্থাৎ সবসময় লাভা বেরিয়ে আসে, অবাধ লাভা বেরোয়, সেই ধরনের আগ্নেয়গিরিগুলোকে কিন্তু বলা হয় অবাধ লাভা আগ্নেয়গিরি। এবার হলো বিস্ফোরণ জ্বালামুখ, অর্থাৎ বিস্ফোরণ আগ্নেয়গিরি। পিলীয় ধরন হচ্ছে একটা বিস্ফোরণ আগ্নেয়গিরি। দেখো ছবিতে দেখো, এই যে ছবি, এই ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যেটা বিস্ফোরণ হয়েছে, ধোঁয়া চারিদিকে কালো ধোঁয়া একদম। এই ধরনের আগ্নেয়গিরিগুলোকে বলা হচ্ছে বিস্ফোরণ আগ্নেয়গিরি। এরপর আছে ক্রাকাতোয়া এই বিস্ফোরণ আগ্নেয়গিরি একটা বৃহৎ উদাহরণ। এটা ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপে এই আগ্নেয়গিরিটা অবস্থিত এবং এটা খুবই ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে এই আগ্নেয়গিরি হয়ে থাকে, অগ্নুৎগ্রহণ হয়ে থাকে। এবার চলে আসি ৩ নম্বরে মিশ্র আগ্নেয়গিরি। মিশ্র আগ্নেয়গিরিগুলোকে আমরা ৪ ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে এতনা ভিসুভিয়াস, যেটা ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরিকে বলা হয়। এই ধরনটাকে বলা হচ্ছে ইতালি এতনা ভিসুভিয়াস। তারপর আছে স্ট্রোম্বলি, ভূমধ্যসাগরের লিপারি দ্বীপে যে স্ট্রোম্বলি আগ্নেয়গিরি আছে, সেই আগ্নেয়গিরিটাকে এই মিশ্র আগ্নেয়গিরির মধ্যে ধরা হয়। অর্থাৎ মিশ্র আগ্নেয়গিরি হলো যেটায় এই বৈশিষ্ট্য থাকবে এবং এটাও থাকবে, অবাধ লাভাও বের হবে এবং তার সঙ্গে বিস্ফোরণও হবে। এই দুই যখন মিশ্রণ থাকবে তখন সেটাকে বলা হচ্ছে মিশ্র আগ্নেয়গিরি। আর একটা আছে ভলকানো হচ্ছে, এখানে ছবি আছে দেখো, ভলকানো আগ্নেয়গিরি দেখতে ঠিক এইরকম ধরনের। স্ট্রোম্বলি শ্রেণী আগ্নেয়গিরি, এখানে ছবি দেওয়া আছে, সেটা এখানে দেখে নাও। আর প্লিনীয় আগ্নেয়গিরি দেখো, এখানে ছবিটা দেওয়া আছে ইতালির ভিসুভিয়াসে যে আগ্নেয়গিরিটা হয়ে থাকে, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লিনীয় আগ্নেয়গিরি কেমনভাবে অগ্নুৎগ্রহণ হয়ে থাকে। একদম সোজা উল্লম্বভাবে খুবই স্পিডের সঙ্গে এই অগ্নুৎগ্রহণ হয়ে থাকে এবং অনেক উঁচু পর্যন্ত এই অগ্নুৎগ্রহণ হয়ে থাকে। এটা ইতালির ভিসুভিয়াস একটা উদাহরণ, প্লিনীয় আগ্নেয়গিরি। আর যে মূল ভাগ বিদার অগ্নুৎপাত, সেই বিদার অগ্নুৎপাতের কথাটা অর্থ হচ্ছে যখন ভূমির ফাটল পথে ধীর গতিতে এবং কোনো রকম শব্দ না করে, কোনো রকম বিস্ফোরণ না করে যখন অগ্নুৎগ্রহণ হয়ে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে বিদার অগ্নুৎগম বা বিদার অগ্নুৎপাত। আশা করি অগ্নুৎপাতের প্রকৃতি ও তীব্রতা অনুসারে আমরা যে শ্রেণীবিভাগগুলো করেছি বোঝাতে পারলাম। এখানে ছবি সহ তোমাদেরকে বুঝিয়েছি। কোনো রকম সমস্যা থাকলে আবার জানাবে। পরবর্তী অংশ, এটাও গুরুত্বপূর্ণ, ৫ নাম্বারের, সেটা হলো নির্গত গ্যাস ও বাষ্পের প্রকৃতি অনুসারে। পরীক্ষাতে এমসিকিউ পরীক্ষার প্রশ্নে এই ধরনের প্রশ্ন হয়ে থাকে, ফিউমারোল, সালফাররা কী ধরনের গ্যাস নির্গত হয়, এই ধরনের এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ।
নির্গত গ্যাস ও বাষ্পের প্রকৃতি অনুসারে আমরা এখানে দেখছি 4টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ফিউমারোল, একটা হচ্ছে সালফাটরা এবং আরেকটা হচ্ছে মফেতিস এবং আরেকটা হচ্ছে স্যাফিয়নি। ফিউমারোল হলো জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাস যখন অগ্নুদ্গমের সময় জলীয় বাষ্প এবং তার সঙ্গে অন্যান্য বিভিন্ন ধরনের গ্যাসের মিশ্রণ বেরিয়ে আসবে, অর্থাৎ জলীয় বাষ্পটাই বেশি হবে, তখন সেটাকে বলা হচ্ছে ফিউমারোল। সেই ধরনের আগ্নেয়গিরিগুলোকে বলা হচ্ছে ফিউমারোল আগ্নেয়গিরি। পরে আছে সালফাটরা। যে আগ্নেয়গিরিগুলি থেকে বেশি পরিমাণে সালফার মিশ্রিত গ্যাস বেরিয়ে আসে, সালফার মিশ্রিত গ্যাস বেরিয়ে আসার জন্য এই ধরনের আগ্নেয়গিরিগুলোকে বলা হচ্ছে সালফাটরা। আশা করি বোঝাতে পারছি। এরপর আছে মফেতিস। এই মফেতিস আগ্নেয়গিরিগুলো যেগুলো চিহ্নিত করা হয় সেগুলো হচ্ছে আগ্নেয়গিরিগুলোর মধ্যে থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে বেরিয়ে আসে, অর্থাৎ শুধু কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেশি বেরোয় বলে সেই ধরনের আগ্নেয়গিরিগুলোকে বলা হচ্ছে মফেতিস। মফেতিস অর্থ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। তাহলে এখানে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে মফেতিস আগ্নেয়গিরিগুলো থেকে কোন ধরনের গ্যাস বেশি নির্গত হয়। তখন বিভিন্ন গ্যাস যদি দেওয়া থাকে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, তাহলে সেখানে হবে কার্বন ডাইঅক্সাইডটা উত্তর ঠিক হবে। ঠিক স্যাফিয়নি আগ্নেয়গিরি হলো সেইগুলো যেগুলো থেকে বরিক অ্যাসিড নির্গত হয়। বরিক অ্যাসিড যে আগ্নেয়গিরিগুলো থেকে নির্গত হয় বরিক অ্যাসিড, সেইগুলোকে বলা হচ্ছে স্যাফিয়নি। তাহলে এই আগ্নেয়গিরির যে শ্রেণীভাগ আমরা দেখলাম প্রথম থেকে 5টি ভাগে ভাগ করা হয়েছে এবং সেই 5টি ভাগগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আশা করি এই ভিডিওতে আমি আগ্নেয়গিরির যে শ্রেণীভাগ, অর্থাৎ কত ধরনের আগ্নেয়গিরি আছে, সে আগ্নেয়গিরিগুলোর শ্রেণীভাগ দেখিয়ে তোমাদের অনেকটাই সুবিধা হবে। কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং কোনো কিছু যদি সাজেশন দেওয়ার ইচ্ছা থাকে, অর্থাৎ যদি ভিডিওতে আরও কিছু অ্যাড করার মনে হয় যে এটা করলে ভালো হতো, তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।